হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানে আপনাদের আবার সুস্বাগতম। দেখো, আরেকটি সাজেশন নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি। দেখো, আজ যে সাজেশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং এর এইচএস এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের আমি সাজেশন দেবো। সেটা হচ্ছে ফাইনাল সাজেশন 2022-এর যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আসছে তার জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি এই ফাইনাল সাজেশনের মধ্যে এমন কিছুগুলি প্রশ্ন এই ক্লাসে আলোচনা করব যে প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই সামনের পরীক্ষাতে অবশ্যই আসার খুব সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসে আমি প্রশ্নপত্রে যে বিভাগ গ এবং ঘ বিভাগ রয়েছে অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর যে প্রশ্নগুলি রয়েছে সেখান থেকে আমি সাজেশন ভিত্তিক অনেক প্রশ্ন আপনাদের সামনে শেয়ার করব। প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সামনে আমি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনাদের সামনে শেয়ার করব। তো অবশ্যই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যে পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। তো চলো আজ ক্লাসটি শুরু করছি। তো শুরু করছি উচ্চ মাধ্যমিক 2022-এর শিক্ষা বিজ্ঞানের ফাইনাল সাজেশন। তো এই ফাইনাল সাজেশনে আমরা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পরপর প্রতিটি অধ্যায় থেকে সাজেশন দেব, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ বা সাজেশনের মধ্যে পড়ে সেগুলি লিখব। তো প্রথমে আমরা লিখব প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায় 1 বলে লিখছি, ঠিক আছে? এই অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষার ধারণা এবং লক্ষ্য। শিক্ষার ধারণা এবং লক্ষ্য, ঠিক আছে? শিক্ষার ধারণা এবং লক্ষ্য। প্রথম অধ্যায় থেকে যে প্রথম একটি প্রশ্ন আমি দিয়েছি সেটি হচ্ছে, দেখো, একটি প্রশ্ন, সেটি হচ্ছে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বিজ্ঞানের অর্থ লেখো। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বিজ্ঞানের অর্থ লেখো। অথবা এই প্রশ্নটিকে আলাদাভাবে দিতে পারে, সেটি হচ্ছে বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? বৈশিষ্ট্য লেখো। অথবা এই প্রশ্নটিকে আরো আলাদাভাবে দিতে পারে, এটা লিখছি না, সেটি হচ্ছে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বিজ্ঞানের অর্থের পার্থক্য লেখো। অর্থাৎ দুটার যে অর্থ সেটি দুটি কলাম করে পার্থক্য লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো যে কোনো প্রশ্ন আসুক এখান থেকে কিন্তু করা যাবে, ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় অধ্যায় 2। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ, ঠিক আছে? শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি মোট 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে লিখব। দেখো, আপনারা খাতা এবং কলম সামনে রাখতে পারেন, কারণ এগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনারা নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন আমি এখান থেকে রাখছি দ্বিতীয় অধ্যায় থেকে, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? ঠিক আছে, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? এটি 1 নম্বর থাকবে, এর সাথে যুক্ত হিসেবে 4 থাকবে। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৈশিষ্ট্যগুলি লেখো। এটি 1+4 থাকতে পারে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন এখান থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে,
2 নম্বর প্রশ্ন লিখেছি আমি, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের গুরুত্ব লেখো। পরিবারের গুরুত্ব লেখো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন এখান থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে, সেটি হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। ঠিক আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। পরের প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের কার্যাবলী লেখো। নিয়ন্ত্রিত শিক্ষা, আগেরটি ছিল, এই 3টি প্রশ্ন ছিল অনিয়ন্ত্রিত শিক্ষা, এবার হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের কার্যাবলী লেখো। বিদ্যালয় অর্থাৎ স্কুল, বিদ্যালয়ের কার্যাবলী লেখো। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, দূরাগত শিক্ষা কাকে বলে? দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দূরাগত শিক্ষা কাকে বলে? দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে। এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে শেষ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে দেখো, মুক্ত বিদ্যালয়ের বৈশিষ্ট্য লেখো। মুক্ত বিশ্ববিদ্যালয় হবে। ঠিক আছে, মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে। তাহলে এই 6টি প্রশ্ন আমি দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের অধ্যায়ে আমরা চলে যাব, সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায় 3 বলে লিখছি আমরা এখানে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো একটু বক্স করে দিচ্ছি আপনারা যাতে বুঝতে একটু ভালো লাগে। ঠিক আছে, অধ্যায় 3, যার নাম হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষণের 4টি স্তম্ভ। ঠিক আছে, শিক্ষার উদ্দেশ্য, কলম দিয়ে রয়েছে, শিক্ষণের 4টি স্তম্ভ। শিক্ষণের 4টি স্তম্ভ। ঠিক আছে, এই অধ্যায়টির নাম। এখান থেকে আমি এই তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নই শুধুমাত্র রাখছি, সেটি হচ্ছে দেখো, একটি প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, জীবনব্যাপী শিক্ষার স্তম্ভ হিসেবে 4টি স্তম্ভের কথা। জীবন শিক্ষার 4টি স্তম্ভ, হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেল। জীবন শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো।
আলোচনা করো। ঠিক আছে, তাহলে তৃতীয় অধ্যায় থেকে একটি মাত্র প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এরপর আমরা চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি লিখব। দেখো, অধ্যায় হচ্ছে চতুর্থ, অধ্যায় 4 বা চতুর্থ। ঠিক আছে, এই চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষায় আসা উচিত বা যে সাজেশনের মধ্যে পড়ে সেগুলি এখন আমরা লিখব। তো এই চতুর্থ অধ্যায়ের এখানে দেখো বইয়ের নাম দেওয়া হয়েছে ভারতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ, হাইফেন দিয়ে দেওয়া হয়েছে প্রাচীন ও মধ্যযুগের শিক্ষা। ভারতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ, প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ হাইফেন দিয়ে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের শিক্ষা, প্রাচীন ও মধ্যযুগের শিক্ষা, প্রাচীন ও মধ্যযুগের শিক্ষা। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে, এই চতুর্থ অধ্যায় থেকে বা চতুর্থ অধ্যায় থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখব। প্রথম প্রশ্ন দেখো, বৌদ্ধিক ও ব্রাহ্মণ্য শিক্ষার সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, বৌদ্ধিক ও ব্রাহ্মণ্য শিক্ষার সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য, এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। বৈসাদৃশ্য গুলি আলোচনা করো। বৌদ্ধিক ও ব্রাহ্মণ্য শিক্ষার সাদৃশ্য অথবা বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্ন আমি রাখছি, সেটি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, তাহলে চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন রাখছি। এক হচ্ছে বৌদ্ধিক ও ব্রাহ্মণ্য শিক্ষার সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য আলোচনা করো, যে কোনো একটি প্রশ্ন, অথবা তার সাথে আরেকটি প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। ঠিক আছে, পরের অধ্যায় সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়। ঠিক আছে, অধ্যায় 5। এই পঞ্চম অধ্যায়ের নাম রাখা হয়েছে প্রাক স্বাধীনতা পূর্বে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, প্রাক স্বাধীনতা পূর্বে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা। তো পঞ্চম অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি রেখেছি সেখান থেকে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রাখবো। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, উডের ড্যাশপ্যাচের উদ্দেশ্য ও সুপারিশগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চার্লস উডের ড্যাশপ্যাচের উদ্দেশ্য ও সুপারিশগুলি সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব পঞ্চম অধ্যায় থেকে, সেটি হচ্ছে লর্ড কার্জনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলি লেখো। লর্ড কার্জনের
প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলি লেখো। নীতিগুলি লেখো। ঠিক আছে, তাহলে পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন এখান থেকে দেওয়া হচ্ছে। পরের অধ্যায়ে আমরা চলে যাব, সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে, অধ্যায় 6, ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম রয়েছে স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তো এই 6 নম্বর অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় থেকে আমি ষষ্ঠ অধ্যায়টিকেও খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নই রাখছি। তো এই ষষ্ঠ অধ্যায় থেকে আমি প্রথম প্রশ্ন রাখছি, স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থায় কোঠারি কমিশনের লক্ষ্যগুলি লেখো। স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থায় কোঠারি কমিশনের লক্ষ্যগুলি লেখো। কোঠারি কমিশনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। কমিশনের লক্ষ্যগুলি লেখো। 6 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্ন আমি রাখছি, ভারতের জাতীয় শিক্ষানীতির মূল নীতিগুলি সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে জাতীয় শিক্ষানীতির মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এই দুটি প্রশ্নই ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া হলো। ঠিক আছে, পরের অধ্যায়ে আমরা চলে যাব, সেটি হচ্ছে সপ্তম অধ্যায়। দেখো, অধ্যায় সপ্তম। ঠিক আছে, অধ্যায় 7 বা সপ্তম। ঠিক আছে, এই সপ্তম অধ্যায় থেকে মোট 3টি প্রশ্ন আমরা রাখব। দেখো, এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে শিক্ষা, মনোবিদ্যা ও শিক্ষণের উপাদান। শিক্ষা, মনোবিদ্যা ও শিক্ষণের উপাদান। ঠিক আছে, তো 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমরা লিখব। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে প্রথম প্রশ্ন আমরা রাখব অধ্যায় সপ্তম থেকে, আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন এখান থেকে রাখবো 2 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্যগুলি লেখো। অধ্যায় সপ্তম থেকে 3 নম্বর আমরা প্রশ্ন রাখছি, সেটি হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি
তত্ত্বটি ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায় থেকে এই মাত্র 3টি প্রশ্ন আমি রাখলাম, খুব গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। পরের অধ্যায়ে আমরা চলে যাব, সেটি হচ্ছে অষ্টম অধ্যায়, অধ্যায় 8 লিখছি আমরা, অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায়ে দেখো নাম রাখা হয়েছে শিখন প্রক্রিয়া। শিখন প্রক্রিয়া, ঠিক আছে। এই শিখন প্রক্রিয়া থেকে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আমি এখানে শেয়ার করব। যার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। প্রথম প্রশ্ন, অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এই অষ্টম অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রচেষ্টা ও ভুল শিখন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা লেখো। ঠিক আছে, আলোচনা করো। তাহলে অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন। এরপর আমরা নবম অধ্যায়ে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। অধ্যায় নবম, অধ্যায় 9। এই অধ্যায়টির নাম দেওয়া হয়েছে দেখো, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা। ঠিক আছে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা। ঠিক আছে, তো এই নবম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন আমি এখান থেকে দেব আপনাদের। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো। মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো। শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো। উদ্দেশ্য লেখো। অথবা এই প্রশ্নটিকে আলাদাভাবে দিতে পারে, মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি লেখো। ঠিক আছে, শিক্ষাদান পদ্ধতি। ঠিক আছে, পদ্ধতি লেখো। নেক্সট প্রশ্ন দেখো, অধ্যায় নবম থেকে 2 নম্বর প্রশ্ন, ভারতে অন্ধ শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা লেখো। ভারতে অন্ধ শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা লেখো। শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অধ্যায় 9 থেকে বা নবম থেকে 3 নম্বর প্রশ্ন আমরা রাখছি, ব্রেইল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রেইল পদ্ধতি। ঠিক আছে, ব্রেইল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। এবং অধ্যায় নবম থেকে 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে, সেটি হচ্ছে দেখো, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি সম্পর্কে লেখো।
প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এই নবম অধ্যায় থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দেওয়া হলো। নেক্সট অধ্যায়ে আমরা চলে যাব, সেটি হচ্ছে দেখো 10ম অধ্যায়। ঠিক আছে, অধ্যায় 10ম অধ্যায় হচ্ছে 10 বা 10ম অধ্যায়। এই অধ্যায়টির বই নাম রয়েছে শিক্ষা রাশিবিজ্ঞান। শিক্ষা রাশিবিজ্ঞান, ঠিক আছে, শিক্ষা রাশিবিজ্ঞান। মজার কথা হলো এই 10ম অধ্যায় থেকে শুধুমাত্র একটি প্রশ্ন আমি আপনাদের দেব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সেই প্রশ্নটি হচ্ছে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, নেক্সট অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় 11 নম্বর অধ্যায়, কারণ 12 নম্বর অধ্যায়ও রয়েছে কিন্তু সেখানে প্রজেক্ট রয়েছে, তো প্রজেক্ট থেকে তো প্রশ্ন পড়ে নাই। তো শেষ অধ্যায় হচ্ছে 11 নম্বর অধ্যায় বা একাদশ অধ্যায়, অধ্যায় 11 অর্থাৎ একাদশ অধ্যায়। এই অধ্যায়টির দেখো নাম দেওয়া রয়েছে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা। শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা, মানে টেকনোলজি যে জিনিসটা বলা হচ্ছে, প্রযুক্তির ভূমিকা। শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা। দেখো, এই একাদশ অধ্যায় থেকে মোট 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে দেব। তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আমি রাখছি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা অর্থাৎ আজকের সাজেশনের বলা যেতে পারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে দেখো 2 নম্বর প্রশ্ন এই একাদশ অধ্যায় থেকে। প্রশ্নটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। ঠিক আছে, অধ্যায় 11 থেকে এই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। আজকের এই ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ক্লাস যদি আপনারা রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যে পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। আজকের এই ক্লাসটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো জানাবোই, তার সাথে আরও স্পেশালভাবে ধন্যবাদ জানাবো আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আপনারা কন্টিনিউ আমার উপর এই সাপোর্টটি বজায় রাখবেন, যাতে করে আমি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।